জয়ন্তর দিকে মিনিট খানেক তাকিয়ে থেকে তাকে একটা প্রশ্ন না করে পারলাম না। তোকে আজ কেমন যেন মন মরা মনে হচ্ছে, শরীর টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্যমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলে মানুষই হাসি হেসে বলল, না, শরীর তো খারাপ নয়, বড় অলরেডি অনেকটা তাজা লাগছে। জায়গাটা সত্যিই ভালো। তোর তো চেনা জায়গা, আগে জানতিস না ভালো? প্রায় ভুলে গেছিলাম। জয়ন্ত দীর্ঘশ্বাস ফেলল। একদিন বাদে আবার ক্রমে ক্রমে মনে পড়ছে, বাংলোটা মনে হচ্ছে আগের মতোই আছে। ঘরগুলোরও বিশেষ পরিবর্তন হয়নি। ফার্নিচারগুলো কিছু কিছু সেই পুরনো আমলেরই রয়েছে বলে মনে হয়, যেমন এই বেতের টেবিল আর চেয়ারগুলো। বেয়ারা ট্রেতে করে চা আর বিস্কুট দিয়ে গেল। সবে 4টে বাজে, কিন্তু এর মধ্যেই রোদ পড়ে এসেছে। টি পট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, কতদিন বাদে এলি? 31 বছর। তখন আমার বয়স ছিল 6। আমরা যেখানে এসে বসেছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালেই এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু। আমরা এক স্কুলে ও এক কলেজে একসঙ্গে পড়েছি। এখন ও একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে চাকরি করে, আর আমি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের। দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল, একদিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণ লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর, উদয়পুর, চিতোরটাই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির ওপর জোর দিচ্ছিল। আমিও আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুন্দির কেল্লা নামটার সঙ্গে পরিচয় ঘটেছিল। সে কেল্লা এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার তেমন কিছুই নেই। ঐতিহাসিক ঘটনার দিক থেকে বিচার করলে উদয়পুর, যোধপুর, চিতোরের মূল্য হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দি কিছু কম যায় না। জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল। ট্রেনে আস্তে আস্তে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় নাকি একবার বুন্দিতে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেক দিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করতেন, তাই তাকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগে জয়ন্তর বুন্দি দেখা হয়ে যায়। সার্কিট হাউসটা সত্যিই চমৎকার। ব্রিটিশ আমলের তৈরি, বয়স অন্তত 100 বছর তো বটেই। একতলা বাড়ি, টালি বসানোর ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু, উপর দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতো খোলা বা বন্ধ করা যায়। পূব দিকে বারান্দা, তার সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে কেয়ারি করা বাগানে গোলাপ ফুটে রয়েছে। বাগানের পিছন দিকটায় নানা রকম বড় বড় গাছে অজস্র পাখির জটলা। টিয়ার তো ছড়াছড়ি, ময়ূরের ডাকও মাঝে মাঝে শোনা যায়, তবে সেটা কম্পাউন্ডের বাইরে থেকে। আমরা সকালে পৌঁছেই আগেই একবার শহরটা ঘুরে দেখে এসেছি। পাহাড়ের গায়ে বসানো বুন্দির বিখ্যাত কেল্লা আজ দূর থেকে দেখেছি, কাল একেবারে ভিতর থেকে গিয়ে দেখব। শহরে ইলেকট্রিক পোস্টগুলো না থাকলে মনে হতো যেন আমরা সেই প্রাচীন রাজপুত আমলে চলে এসেছি। পাথর দিয়ে বাঁধানো রাস্তা, বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অদ্ভুত সব কারুকার্য করা বারান্দা, কাঠের দরজাগুলোতে নিপুণ হাতের নকশা। দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি। এখানে এসে অবধি লক্ষ্য করছি জয়ন্ত সচরাচর যা কথা বলে তার চেয়ে একটু কম কথা বলছে। কি জানে, হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে পড়ছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেকদিন পর ফিরে এলে
মন উদাস হয়ে যাওয়াটা আশ্চর্য কিছু নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলোতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম। মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনেও বড় না, দেখতেও অতি সাধারণ। সামনের যে ড্রয়িং রুম সেটা দ্বিগুণ বড় বলে মনে হতো। যদি এখানে ফিরে না আসতুম তাহলে ছেলেবেলার ধারণাটাই বোধহয় টিকে যেত। হ্যাঁ, টিকে তো যেতই। এটাই তো স্বাভাবিক। দেখ, ছেলেবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশেপাশের জিনিসগুলো তো বড়ই মনে হবে, তাই না? আর বয়সের সঙ্গে বাড়ি, জিনিস সেগুলো তো আর বাড়ে না, আমরা বেড়ে যাই। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হাঁটা থামিয়ে বলে উঠল, দেবদারু। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে চাইলাম। জয়ন্ত আবার বলল, একটা দেবদারু গাছ। দেবদারু গাছটা ওই ওদিকটায় থাকার কথা। এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ড পরেই জয়ন্তর উল্লসিত কণ্ঠস্বর পেলাম, আছে, ইটস হিয়ার। ঠিক যেখানে ছিল সেখানেই। আমি এগিয়ে গিয়ে বললাম, গাছ যদি থেকে থাকে তো সে যেখানে ছিল সেখানেই থাকবে, গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্তভাবে মাথা নেড়ে বলল, আরে সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম। আমি ভাবছিলাম যে 30 বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে, এসব নয়। সেখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করছিলাম সেইখানেই রয়েছে গাছটা। কিন্তু ভাই, একটা গাছের কথা হঠাৎ কেন তোর মনে পড়ল রে? জয়ন্ত ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ এক দৃষ্টে গাছের গুড়ির দিকে চেয়ে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা করেছিলাম। একটা সাহেব সাহেব না, আর কিছু মনে পড়ছে না। মেমারির ব্যাপারটা সত্যিই ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির রান্নার হাত দারুণ। রাতে ডাইনিং রুম ওভাল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল বুঝলি, তার নাম ছিল দিলবার। বাগালে একটা কাটা দাগ ছিল, ছুরির দাগ, আর চোখ দুটো সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকতো, কিন্তু রান্না করতো খাসা। খাবার পরে ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্তর ক্রমে আরো পুরনো কথা মনে পড়তে লাগলো। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের ওপর কি কি ম্যাগাজিন পড়ে থাকতো, সবই তার মনে পড়ল। আর এইভাবেই শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল। পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয়। জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা এক বুড়োর মূর্তি। দেখতে নাকি একেবারে একটি ক্ষুদে জ্যান্ত মানুষ। ভিতরে যন্ত্রপাতি কিছু নেই, কিন্তু হাত পা আঙুলের এমনকি কোমরেরও এমন সুন্দর কাজ যে তা ইচ্ছা মতো বাঁকানো যায়। মুখে হাসি লেগেই আছে।
মাথার উপর ছোট্ট হলদে পালক গোজা সুইস পাহাড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতেও নাকি কোনো রকম ভুল নেই। বেল্ট, বোতাম, পকেট, কলার, মোজা, এমনকি জুতোর বকলাসটা পর্যন্ত নিখুঁত। প্রথমবার বুন্দিতে আসার কয়েক মাস আগে এই জয়ন্তর মামা বিলেত থেকে ফেরেন, আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন। সুইজারল্যান্ডের কোনো গ্রামে তিনি এই পুতুলটি কিনেছিলেন এক বুড়োর কাছ থেকে। বুড়ো নাকি ঠাট্টা করে বলে দিয়েছিল, এর নাম ফ্রিজ, এই নামেই ডাকবে একে, অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না, জবাব পাবে না। জয়ন্ত বলল, জানিস তো, ছেলেবেলায় অনেক খেলনা পেয়েছি। বাপ মায়ের একমাত্র ছেলে ছিলাম বলেই বোধহয় তারা এই ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেননি। কিন্তু মামার দেওয়া এই ফ্রিজকে পেয়ে যে কি হলো, আমি আমার অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলে গেলাম। রাত দিন ওকে নিয়েই পড়ে থাকতাম। এমনকি শেষে এমন একটা সময় এলো যখন আমি ফ্রিজের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম। একতরফা আলাপ অবশ্যই, কিন্তু ফ্রিজের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাহনি ছিল, মনে হতো আমার কথা সে বেশ বুঝছে। এক এক সময় মনে হতো আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম, তাহলে আমাদের আলাপটা বোধহয় একতরফা না হয়ে দুতরফা হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়েল। বাবা মা বারণ করতেন অনেক, কিন্তু আমি কারুর কথা শুনতাম না। তখন আমি স্কুল যাওয়া শুরু করিনি, কাজেই ফ্রিজকে দেওয়ার জন্য সময়ের অভাব আমার ছিল না। এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করল। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 9:30। বন্দি শহর নিস্তব্ধ হয়ে গেছে। আমরা সার্কিট হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প জ্বালিয়ে বসে আছি। আমি বললাম, পুতুলটা কোথায় গেল? জয়ন্ত এখনো কি যেন ভাবছে। উত্তরটা এত দেরিতে এলো, আমার মনে হচ্ছিল প্রশ্নটা বুঝি ওর কানেই যায়নি। পুতুলটা বন্দিতে নিয়ে এসেছিলাম, এখানেই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় কিভাবে? একদিন বাইরের বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা। পুতুলটাকে ঘাসের ওপর রেখেছিলাম। কাছে কতগুলো কুকুর জটলা করছিল। তখন আমার যা বয়স, তাতে চা খাওয়ার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালার কাত হয়ে খানিকটা এই গরম চা আর কি আমার প্যান্টে পড়ে যায়। বাংলো এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই। খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিজকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ ওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি, তবে চোখ মুখ ক্ষতবিক্ষত হয়ে জামা কাপড় ছিঁড়ে গেছিল। অর্থাৎ আমার কাছে ফ্রিজের আর কোনো অস্তিত্বই ছিল না। হি ওয়াজ ডেড। তারপর ভারী আশ্চর্য লাগছিল জয়ন্তর এই কাহিনী। তারপর আবার কি? যথাবিধি ফ্রিজের সৎকার করি। তার মানে ওই দেবদারু গাছটার নিচে ওকে কবর দিই। ইচ্ছে ছিল কফিন জাতীয় কিছু একটা জোগাড় করা। সাহেব তো, একটা বাক্স থাকলেও কাজ চলতো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছু পেলাম না। তাই শেষটায় এমনি পুঁতে ফেলি। এতক্ষণে দেবদারু গাছের রহস্য আমার কাছে পরিষ্কার হলো। যাই হোক, 10টা নাগাদ ঘুমোতে চলে গেলাম। একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যাস নেই, এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল। তার ওপর
বিছানায় টানলো পিলো। বালিশে মাথা দেওয়ার 10 মিনিটের মধ্যেই ঘুম চলে এলো। রাত তখন কটা জানি না, একটা কিসের শব্দে জানি ঘুমটা ভাঙলো। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার উপর বসে আছে। তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চাহনিতে উদ্বেগের ভাবটা স্পষ্ট ধরা পড়ছে। কি রে, কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? জয়ন্ত জবাব না দিয়ে আমাকে একটা পাল্টা প্রশ্ন করলো। সার্কিট হাউসে বেড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? থাকাটা কিছুই আশ্চর্য না, কিন্তু কেন বলতো? বুকের ওপর দিয়ে কি যেন একটা হেঁটে গেল, তাই ঘুমটা ভেঙে গেল। ইঁদুর জিনিসটা সর্বদাই ওই নর্দমা টর্দমা দিয়ে ঢোকে, আর খাটের ওপর ইঁদুর ওঠে বলে তো জানা ছিল না। না রে, এর আগেও একবার ঘুমটা ভেঙেছিল। তখন জানলার দিক থেকে একটা খচখচ শব্দ পাচ্ছিলাম। জানলায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে বিড়ালের সম্ভাবনাটাই বেশি। কিন্তু তাহলে জয়ন্তর মন থেকে যেন খটকা যাচ্ছে না। বললাম, বাতিটা জ্বালার পর কিছু দেখতে পাসনি? নাথিং। অবশ্যই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বাতিটা জ্বালিনি। প্রথমটা বেশ হকচকিয়ে গেছিলাম। সত্যি বলতে কি, একটু বুঝতেই পারছিস, আমার একটু ভয়ই করছিল। আলো জ্বালার পর কিছুই দেখতে পাইনি। তার মানে যদি কিছু এসে থাকে তাহলে সেটা ঘরের মধ্যেই আছে। তা দরজা যখন দুটোই বন্ধ, আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে, খাটের তলায়, সুটকেসের পেছনে একবার করে খুঁজে দেখে নিলাম। না, কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেজানো ছিল, সেটার ভিতরেও খুঁজতে গেছি। এমন সময় জয়ন্ত চাপা গলায় ডাক দিল, শঙ্কর। ফিরে এলাম ঘরে। জয়ন্ত দেখি তার লেপের সাদা ওয়ারটার দিকে চেয়ে আছে। আমি তার দিকে এগিয়ে যেতে সে লেপের একটা অংশ ল্যাম্পের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কি দেখতো? কাপড়টার উপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের জানি ছাপ পড়েছে। বললাম, বিড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত কিছু বলল না। বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। এদিকে রাত 2:30 বাজে। এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না, তাছাড়া কালকেও সারাদিন ঘোরাঘুরি আছে। তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই, ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আমার কোনো সন্দেহ ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতাটার কথা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত। বন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে, আর তার থেকেই বুকে বেড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব হয়েছে। রাত্রে আর কোনো ঘটনা থাকলেও সেই ঘটনার বিষয়ে আমি বুঝতে পারিনি। সে যাই ঘটে থাকুক। আর জয়ন্ত, সেও সকালে উঠে নতুন কোনো অভিজ্ঞতার কথা বলেনি। তবে তাকে দেখে এটুকু বেশ বুঝতে পারলাম, রাতে তার ঘুম ভালো হয়নি। মনে মনে স্থির করলাম, আমার কাছে যে ঘুমের বড়ি আছে, আজ রাতে শোয়ার আগে জয়ন্তকে খাইয়ে দেব। আমার প্ল্যান অনুযায়ী আমরা ব্রেকফাস্ট সেরে 9টার সময় বুন্দির কেল্লা দেখতে গেলাম। গাড়ির ব্যবস্থা আগে থেকেই ছিল। কেল্লায় পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় 9:30। এখানে এসেও দেখি জয়ন্ত সব ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে সৌভাগ্যক্রমে তার সঙ্গে তার পুতুলের কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে কি, জয়ন্তর ছেলে মানুষই উল্লাস দেখে মনে হচ্ছিল সে বোধহয় পুতুলের কথা ভুলে গেছে। এক একটা জিনিস দেখে আর চেঁচিয়ে চেঁচিয়ে ওঠে। ওই যে গেটের মাথায় সেই হাতি, ওই যে সেই গম্বুজ, এই সেই রূপোর খাট আর সিংহাসন, ওই যে দেওয়ালে আঁকা ছবি। কিন্তু ঘন্টাখানেক যেতে না যেতেই তার ফুর্তি কমে এলো। আমি নিজে এত তন্ময় ছিলাম,
প্রথমে সেটা বুঝিনি। একটা লম্বা ঘরের ভেতর দিয়ে হাঁটছি আর সিলিংয়ের দিকে চেয়ে ঝাল লণ্ঠনগুলো দেখছি। এমন সময় হঠাৎ খেয়াল হলো জয়ন্ত আমার পাশে নেই। কোথায় পালালো সে? আমাদের সঙ্গে একজন গাইড ছিল, সে বলল বাবু বাইরে ছাতের দিকটায় গেছে। দরবার ঘর থেকে বেরিয়ে এসে দেখি জয়ন্ত বেশ খানিকটা দূরে ছাতের উল্টো দিকের পাঁচিলের পাশে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে আছে। সে আপন চিন্তায় এমনই মগ্ন, আমি পাশে গিয়ে দাঁড়াতেও তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। শেষটায় আমি নাম ধরে ডাকাতে এসে চমকে উঠল, জয়ন্ত। কি হয়েছে তো ঠিক করে বলতো? হ্যাঁ, এমন চমৎকার জায়গায় এসেও তুই মুখ বেজার করে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, এটা আমার বরদাস্ত হচ্ছে না। তোর দেখা শেষ হয়েছে কি? তাহলে এবার? আমি একা হলে নিশ্চয়ই আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু জয়ন্তর ভাবগতিক দেখে সার্কিট হাউসে ফিরে যাওয়াই স্থির করলাম। পাহাড়ের গা দিয়ে বাঁধানো রাস্তা শহরের দিকে গিয়েছে। আমরা দুজনে চুপচাপ গাড়ির পিছনে বসে আছি। জয়ন্তকে সিগারেট অফার করতে সে নিল না। তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব লক্ষ্য করলাম, যেটা প্রকাশ পাচ্ছিল তার হাত দুটোর অস্থিরতায়। হাত একবার গাড়ির জানলায় রাখছে, একবার কোলের ওপর, পরক্ষণেই আবার আঙুল মটকাচ্ছে, না হয় নখ কামড়াচ্ছে। জয়ন্ত এমনিতে শান্ত মানুষ, তাকে এভাবে ছটফট করতে দেখে আমার ভারী অস্বস্তি হচ্ছিল। মিনিট 10 এইভাবে চলার পর আমি আর থাকতে পারলাম না। জয়ন্ত, তোর দুশ্চিন্তার কারণটা আমাকে বললে তোর তো কিছু উপকারও হতে পারে নাকি? জয়ন্ত মাথা নেড়ে বলল, বলে লাভ নেই, তুই বিশ্বাস করবি না। আরে বিশ্বাস না করলেও বিষয়টা নিয়ে অন্তত তোর সঙ্গে আলোচনা তো করতে পারবো। সত্যি? হ্যাঁ। তাহলে শোন, কাল রাত্রে ফ্রিটস আমার ঘরে এসেছিল। লেপের ওপরের এই ছাপগুলো, ওগুলো সব ফ্রিটসের পায়ের ছাপ। এ কথার পর অবশ্য জয়ন্তর কাঁধ ধরে দুটো ঝাঁকুনি দেওয়া ছাড়া আমার আর কিছু করার থাকে না। যার মাথায় এমন একটা প্রচন্ড আজগুবি ধারণা আশ্রয় নিয়েছে, তাকে কি কিছু বলে বোঝানো যায়? তবু বললাম, তুই নিজের চোখে তো দেখিসনি কিছুই। না, তবে বুকের ওপর যে জিনিসটা হাঁটছিল, সেটা যে 4 পে নয় 2 পে, সেটা বেশ বুঝতে পারছিলাম। সার্কিট হাউসে এসে গাড়ি থেকে নামার সময় মনে মনে স্থির করলাম জয়ন্তকে একটা নার্ভ টনিক গোছের কিছু দিতে হবে, শুধু ঘুমের বড়িতে হবে না। ছেলেবেলার সামান্য একটা স্মৃতি নিয়ে 37 বছরের জুয়ান মানুষকে এতটা ব্যতিব্যস্ত, ও বাবা, এ দেখে আমার অবাক অবাক লাগছে। না 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 না, এ তো বাড়তে দিলে চলে না। ঘরে এসে জয়ন্তকে বললাম, জয়ন্ত, 12টা বাজে, স্নানটা সেরে ফেললে হতো না? জয়ন্ত তুই আগে যা বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। স্নান করতে করতে আমার মাথায় একটা ফোন দিয়ে এলো। জয়ন্তকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বোধহয় এই একমাত্র রাস্তা। ফন্দিটা এই, 30 বছর আগে যদি পুতুলটাকে একটা বিশেষ জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হয়ে থাকে, আর সেই জায়গাটা কোথায় যদি জানা থাকে, তাহলে সেখানে মাটি খুঁড়লে আস্ত পুতুলটাকে আগের অবস্থায় না পেলেও তার কিছু অংশ এখনো নিশ্চয়ই পাওয়ার সম্ভাবনা আছে। কাপড় জামা মাটির তলায় 30 বছর থেকে যেতে পারে না, কিন্তু ধাতব জিনিস যেমন ফ্রিটসের বেল্টের বকলস বা কোটের পেতলের বোতাম, এসব জিনিসগুলো টিকে থাকা কিছুই আশ্চর্য নয়। জয়ন্তকে যদি দেখানো যায় যে তার সাধের পুতুলের শুধু ওই জিনিসগুলি অবশিষ্ট আছে আর সব মাটির সঙ্গে মিশে গেছে, তাহলে হয়তো তার মন থেকে উদ্ভট ধারণা দূর হবে। এ না করলে
প্রতি রাত্রেই সে আজগুবি স্বপ্ন দেখবে, আর সকালে উঠে বলবে ফ্রিটস আমার বুকের ওপর হাঁটাহাঁটি করছিল। উফ, এইভাবে তার মাথাটা ক্রমে বিগড়াতে যাওয়া যায় না মোটেও। জয়ন্তকে ব্যাপারটা বলাতে তার ভাব দেখে মনে হলো ফন্দি তার মনে ধরেছে। কিছুক্ষণ চুপচাপ থেকে সে বলল, করবে কে? কোদাল কোথায় পাবে? আমি হেসে বললাম, আরে এত বড় বাগান যখন রয়েছে, একটা মালি তো নিশ্চয়ই আছে না? আর মালি থাকা মানে কোদালও আছে। লোকটাকে কিছু বকশিস দিলে মাঠের প্রান্তের একটা গাছের মাটি খুঁড়ে দেবে না? এটা বিশ্বাস করা কঠিন। জয়ন্ত তৎক্ষণাৎ রাজি হলো না। আমিও আর কিছু বললাম না। আরো দু একবার হুমকি দেওয়ার পর সে স্নান সেরে এলো। এমনিতে খাইয়ে লোক হলেও দুপুরে সে মাত্র দুখানা হাতের রুটি আর সামান্য মাংসের কাঁড়ি ছাড়া কিছু খেলো না। খাওয়া সেরে বাগানের দিকের বারান্দায় গিয়ে বেতের চেয়ারে বসে রইলাম দুজনে। আমরা ছাড়া সার্কিট হাউসে কেউ নেই। দুপুরটা থমথমে। ডান দিকে নুড়ি ফেলা রাস্তার ওপাশে একটা কৃষ্ণচূড়া গাছে কয়েকটা হনুমান বসে আছে। মাঝে মাঝে তাদের হুপ হুপ ডাক শোনা যাচ্ছে। 3টে নাগাদ একটা পাগড়ি পরা লোক হাতে একটা ঝাড়ি নিয়ে বাগানে এলো। লোকটার বয়স হয়েছে। চুল, গোফ, গালপাট্টা সবই ধবধবে সাদা। তুমি বলবে না আমি? জয়ন্তর প্রশ্নতে আমি তার দিকে আশ্বাসের ভঙ্গিতে একটা হাত তুলে ইশারা করে চেয়ার ছেড়ে উঠে সোজা গেলাম মালিটার দিকে। মাটি খোঁড়ার প্রস্তাবে মালি প্রথমে কেমন জানি অবাক সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। বোঝা গেল এমন প্রস্তাব তাকে এর আগে কেউ কোনোদিন করেনি। তার কাহে বাবু প্রশ্নতে আমি তার কাঁধে হাত রেখে নরম গলায় বললাম, কারণটা না হয় নাই জানলে, 5 টাকা বকশিস দেব, যা বলছি করে দাও। বলা বাহুল্য, মালি তাতে শুধু রাজিই হলো না, দন্ত বিকশিত করে ওই সেলাম টেলাম ঠুকে এমন ভাব দেখালো যেন সে আমাদের চিরকালের কেনা গোলাম। বারান্দায় বসা জয়ন্তকে হাতছানি দিয়ে ডাকলাম। সে চেয়ার ছেড়ে আমার দিকে এগিয়ে এলো। কাছে এলে বুঝলাম তার মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে হয়ে গেছে। আশা করি খোঁড়ার ফলে পুতুলের কিছুটা অংশ অন্তত পাওয়া যাবে। মালি ইতিমধ্যে কোদাল নিয়ে এসেছে। আমরা 3 জনে দেবদারু গাছটার কাছে এগোলাম। গাছের গুড়িটার থেকে হাত 1.5 দূরে একটা জায়গার দিকে জয়ন্ত হাত দেখিয়ে বলল, এইখানে। ঠিক মনে আছে তো তোর? জয়ন্ত মুখে কিছু না বলে কেবল মাথাটা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল। তা কতটা নিচে পুঁতেছিলি? 1 বিঘত তো হবেই। মালি আর দ্বিরুক্তি না করে মাটিতে কোপ দিতে শুরু করলো। লোকটা রসবোধ আছে। খুঁড়তে খুঁড়তে একবার জিজ্ঞেস করলো মাটির নিচে ধনদৌলত আছে কিনা, এবং যদি থাকে তাহলে তার থেকে তাকে ভাগ দেওয়া হবে কিনা। এ কথা শুনে আমি হাসলেও জয়ন্তর মুখে কোনো হাসির আওয়াজ দেখা গেল না। অক্টোবর মাসে বুন্দিতে গরম নেই, কিন্তু কলারের নিচে জয়ন্তর শার্ট ভিজে গেছে। সে এক দৃষ্টে মাটির দিকে চেয়ে রয়েছে। মালি কোদালের কোপ মেরে চলেছে। এখনো পুতুলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না কেন? একটা ময়ূরের তীক্ষ্ণ ডাক শুনে আমি মাথাটা একবার ঘুরিয়েছি। এমন সময় জয়ন্তর গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ পেয়ে আমার চোখটা তৎক্ষণাৎ তার দিকে চলে গেল। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরক্ষণেই তার কম্পমান ডান হাতটা দিয়ে সে ধীরে ধীরে তর্জনীটা সোজা করে গর্তর দিকে নির্দেশ করল। আঙুলটাকেও স্থির রাখতে পারছে না সে। এরপর এক অস্বাভাবিক শুকনো ভয়ার্ত স্বরে প্রশ্ন এলো, ওটা
ওটা কি? মালির হাত থেকে কোদালটা মাটিতে পড়ে গেল। মাটির দিকে চেয়ে যা দেখলাম, তাতে ভয়ে, বিস্ময়ে ও অবিশ্বাসে আপনা থেকে আমার মুখ হা হয়ে গেল। দেখলাম গর্তের মধ্যে ধুলো মাখা অবস্থায় চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে একটি 10-12 ইঞ্চি ধবধবে সাদা নিখুঁত নরকঙ্কাল। হ্যাঁ, একটি